আমার কথা শুনবার জন্য আপনাদের স্বাগত জানাই। শেখ হাসিনা তার শাসনামলে চেষ্টা করেছেন বিএনপি এবং বেগম খালেদা জিয়াকে মাইনাস করবার জন্য, সেটা সম্ভব হয়নি। এমনকি বিএনপিকে ভেঙে চুরে চুরমার করবার যে পরিকল্পনা নানাভাবে নানা গোয়েন্দা সংস্থা দিয়ে করা হচ্ছিল, সেটাও করা সম্ভব হয়নি। আওয়ামী লীগের অভিযোগ ছিল যে 21শে অগস্টের গ্রেনেড হামলা সহ নানা প্রক্রিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগকে এবং শেখ হাসিনাকেও বিএনপি যখন ক্ষমতায় ছিল মাইনাস করবার চেষ্টা করেছে, সেটাও সফল হয়নি। পরবর্তীতে শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন, প্রথমে ভোটে, তারপরে ভোট ছাড়া বেশ কয়েকবার। বেগম জিয়ার এই যাত্রায়, লন্ডন যাত্রার পরে কোথাও কোথাও একথাও কেউ কেউ বলছেন যে বাংলাদেশ এই প্রথমবারের মতো দুটো পরিবার মুক্ত হলো। অর্থাৎ শেখ হাসিনার পরিবারের কেউ বাংলাদেশে এখন নেই, সবাই পালিয়ে, এমনকি ব্রিটিশ আইন প্রণেতা এবং মন্ত্রীর এক ধরনের মন্ত্রীর মর্যাদায় থাকা শেখ হাসিনার ভাগ্নি, তিনিও এখন তার পদ রক্ষা নিয়ে জটিলতার মধ্যে আছেন। সেটা রক্ষা করতে পারবেন কিনা, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে আত্মীয়তা এবং সেই সূত্রে শেখ হাসিনার শাসনামল বাংলাদেশের যে দুর্নীতির বিস্তার ঘটিয়েছে, তার পরিবার যে পরিমাণ দুর্নীতি করেছে, সেই দুর্নীতির ছোঁয়া টিলিপ সিদ্দিক পর্যন্ত গড়িয়েছে এবং ব্রিটিশ গণমাধ্যম এখন প্রতিদিন সেগুলো নিয়ে লেখালেখি করছে। সো শেখ পরিবারের কেউ এখন বাংলাদেশে নেই। জিয়া পরিবার বলতে যেটুকু আমরা বুঝি সেটা হচ্ছে জিয়াউর রহমান এবং তার স্ত্রী এবং সন্তানরা এবং তাদের নাতি নাতনিরা, পুত্রবধূরা, কেউই এখন এই মুহূর্তে বাংলাদেশে নেই। তো কেউ কেউ মনে করতে শুরু করেছেন যে দুটো পরিবারই এখন দেশের বাইরে, বাংলাদেশ দুটো পরিবার মুক্ত। আমি আপাতত এই ধারণাটিকে বাই করতে রাজি নই। আমি মনে করি যে বেগম জিয়া ভীষণভাবে, প্রবলভাবে রাজনীতিতে ফেরত এসেছেন। বেশ, তার শারীরিক সক্ষমতা নিয়ে এই মুহূর্তে প্রশ্ন রয়েছে। কে বেঁচে থাকবেন, কে বেঁচে থাকবেন না, সেটা সম্পূর্ণরূপেই সৃষ্টিকর্তার উপরে নির্ভরশীল। কাজে তিনি লন্ডন গেছেন চিকিৎসা কালীন সময় কোনো দুর্ঘটনা ঘটবে কিনা আমরা জানি না। তবে রাজনীতিতে যে তিনি ফেরত এসেছেন, এটা এভাবে বলা যেতে পারে, শেখ হাসিনা তাকে মাইনাস করতে চেয়েছিলেন, কিন্তু শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। আর বেগম জিয়াকে তিনি চিকিৎসার জন্য বিদেশে যেতে দেননি। সেই বেগম জিয়া চিকিৎসার জন্য বিদেশে গেছেন কাতারের আমিরের পাঠানো একটা বিশেষ বিমানে, এবং তাকে তার বাড়ি থেকে ঢাকায় বিমানবন্দর পর্যন্ত যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগেছে। পুরা ঢাকা শহর অচল হয়ে গেছিল সেদিন, শুধু ওই রাতের বেলা, সন্ধ্যার পরে। আমি এসব কথা বলছি, এর মানে এটা মনে করবার কোনো কারণ নেই যে বিএনপির প্রতি আমার বিশেষ ভালোবাসা আছে বা আওয়ামী লীগের প্রতি কোনো অনুরাগ বা বিরাগ আছে। আমি একেবারেই একজন রাজনৈতিক বিশ্লেষক, নিরাসক্ত, নির্মোহ এবং নিরপেক্ষ। আমি যেটা বাস্তবতা সেটা বলবার চেষ্টা করছি। ইতিহাস বা সৃষ্টিকর্তা বা জনগণ কাকে কখন সম্মান দেবে আর কাকে ছুঁড়ে ফেলে দেবে সেটা বলা খুব দুরূহ। বিএনপি ক্ষমতায় নেই। যুক্তরাজ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেগম জিয়ার পুত্র তারেক রহমান, তার স্ত্রী, তারা তাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাজ্যে। বাংলাদেশের ভারপ্রাপ্ত হাই কমিশনারও ফুল দিয়ে তাকে বিমানবন্দরে স্বাগত জানিয়েছেন। মাথা রাখতে হবে, বিএনপি কিন্তু ক্ষমতা নেই। বিএনপি ক্ষমতায় নেই, কিন্তু বেগম জিয়া বিদেশ যাওয়ার মাত্র কয়েকটা দিন আগেই দেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সস্ত্রীক তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, হুইচ ইজ ভেরি আনইউজুয়াল। সেনাপ্রধান কোনো রাজনৈতিক দলের নেতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং যে দল ক্ষমতায় নেই সেটা সাধারণত ঘটে না, এক ধরনের অস্বাভাবিক ঘটনা। এর মানে কি? অনেক রকমের মানে দাঁড়াতে পারে। কেউ কেউ বলছেন এটা সৌজন্য সাক্ষাৎ। আমরা এমন কোনো পারিবারিক সম্পর্কের কথা জানি না যে তার সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে তার একটা আত্মীয়তার সম্পর্ক ছিল। শেখ হাসিনা বিরোধী দলে থাকলে আর কোনো কারণে যদি ওয়াকারুজ্জামান সেনাপ্রধান থাকতেন, তিনি তার সঙ্গে দেখা করতে পারতেন, কিন্তু বেগম জিয়ার সঙ্গে কেন? তিনি বিদেশ যাবেন চিকিৎসা করতে, সেই জন্যে? আর সেটাও অস্বাভাবিক। কিন্তু সেনাপ্রধান একটা প্রতিষ্ঠান এবং সেখান থেকে একটা রাজনৈতিক দলের নেতার সঙ্গে দেখা করা। অনেকে মনে করেন যে আসলে বিএনপির ক্ষমতায় আসাটা অনিবার্য হয়ে উঠেছে। দেশে নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় আসবে। বাইরে কে তার পক্ষে থাকলো, কে তার বিপক্ষে থাকলো, মোটামুটি একটা ভালো নির্বাচন হলে বিএনপিকে কেউ ঠেকে রাখতে পারবেন। কেমন কি বিএনপির এক সময়কার মিত্র জামায়াত যদি তার বিপক্ষে থাকে,
জামায়াতের সঙ্গে যদি আওয়ামী লীগও যুক্ত হয়ে পড়ে, তাহলেও বিএনপিকে আসলে ঠেকিয়ে রাখা যাবে না। হ্যাঁ, বিএনপি সব ভালো, অতীত খুব উজ্জ্বল, কথা মনে করবার কোনো কারণ নেই। তারও যথেষ্ট সীমাবদ্ধতা আছে, দুর্বলতা আছে, অন্যায় আছে, ক্ষমতায় থাকাকালীন শাসনের দুর্বলতা আছে, কিন্তু বর্তমান বাস্তবতায় তার কোনো অল্টারনেটিভ নেই। জেনারেল ওয়াকুরুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী জুলাই আগস্টের আন্দোলনে জনতার পক্ষে দাঁড়িয়েছে। সেনাবাহিনীকে আমরা সবসময় দেশপ্রেমিক সেনাবাহিনী বলি, এবং সেনাবাহিনীর দেশপ্রেমিক হওয়া সত্ত্বেও গত 53 বছরে তার মধ্যে অনেকে দুর্বলতা প্রকাশিত হয়েছে, তাকে রাজনৈতিকভাবে ব্যবহার করবার চেষ্টা করা হচ্ছে, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলোকে। এবং শেখ হাসিনার আমলের যে গুম খুম, সেগুলোতে সামরিক বাহিনীর কোনো সদস্য যে ব্যবহৃত হননি গোয়েন্দা সংস্থায় কর্মরত থাকা হিসেবে দায়িত্ব পালনকালে কিংবা র্যাবের হয়ে, সেটা কিন্তু আর বলা যাচ্ছে না। কাজেই সেই দোষে তারা দুষ্ট, কিন্তু তারপরেও প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী বাংলাদেশের জনগণের পক্ষে শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে শেষ পর্যন্ত দাঁড়িয়েছে, জনগণের বিরুদ্ধে বন্দুক তাক করেনি। সেই কারণে তারা প্রশংসার দাবিদার। কিন্তু প্রশ্ন তো ভবিষ্যতে উঠতেই পারে যে শেখ হাসিনা বিদেশে গেলেন কিভাবে? ভারত তো তাকে প্রথমে নিতে চায়নি, এবং শেষ পর্যন্ত এটা বোঝা গেছে যে সেনাবাহিনীরই এটি বাহনে করে, উড়োজাহাজে করে তিনি ভারতে গেছেন। কে তাকে পাঠিয়ে দিল? সেনাপ্রধান বলেছেন তিনি পাঠাননি, কিন্তু সেনাপ্রধান হিসেবে তাকে তো একটা না একটা সময় সেটার দায়িত্ব নিতে হবে, বা তাকে সেটা ইনকোয়ারি করতে হবে, এবং যারা সেই দায় নেবেন তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। দেশকে রক্ষার জন্য প্রায় 600-এর অধিক আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের নেতা, ব্যবসায়ী নেতা, শিল্পী, সাহিত্যিক, যারা ওই সরকারের দোসর ছিলেন, এমনকি কিছু কূটনীতিককেও ক্যান্টনমেন্টের ভিতরে আশ্রয় দেওয়া হয়েছিল, সেনাবাহিনীর পক্ষ থেকেই বলা হয়েছে। কেন তাদের আশ্রয় দেওয়া হলো? তাদের মধ্যে কতজন ছাড় পেয়ে গেলেন? এই দায় আসলে কে নেবে? একটা যুক্তি অবশ্য আছে যে তারা তাদেরকে আশ্রয় দিয়েছিলেন যেন কোনো সিভিল ওয়ার না হয়, দেশে এমন কোনো অ্যানার্কি তৈরি না হয় যে রাস্তাঘাটে মানুষ মারা যায়, এরা সেটা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে পারত। অবশ্যই সেটা একটা যৌক্তিক কারণ, কিন্তু তারপরও তারা একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট ব্যাখ্যা সবাই দাবি করেন। সো এই ধরনের পরিস্থিতিতে যেটা হয়, যেমন প্রফেসর মোহাম্মদ ইউনূস, তার নেতৃত্বাধীন সরকারে যারা আছেন, তাদের কর্মকাণ্ড, এগুলোর একটা বৈধতা কিন্তু আগামী নির্বাচিত সরকারকে দিতে হবে। একইভাবে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনী, তারাও হয়তো মনে করছেন যে তাদেরও এক ধরনের কর্মকাণ্ডের বৈধতা, স্বীকৃতি, বা তারা এই যে ভালো মন্দর মিশেলে যে কাজগুলো করলেন, তবে চূড়ান্ত বিচারে তারা আসলে জনগণের পক্ষে দাঁড়িয়েছেন এই কথা। এবং জেনারেল ওয়াকুরুজ্জামান, আমি প্রথম থেকেই বলছি যে অত্যন্ত ঠান্ডা মাথায় যেটা করা দরকার সেটা করেছেন, এবং জনগণের প্রশংসা তিনি করেছেন। তারপরও তার এক ধরনের এন্ডোর্সমেন্ট, এক ধরনের স্বীকৃতি, এক ধরনের নিরাপত্তা দরকার হবে, সেটা হয়তো তিনি নিশ্চিত করতে চেয়েছেন এই সৌজন্য সাক্ষাতের মধ্য দিয়ে। এটা ধারণা, এটা আমরা ঠিক জানি না, কারণ ওখানে আমি ছিলাম না, কেউ ছিল না, এমন কোনো সূত্র আমাদেরকে কোনো তথ্য দিতে পারেনি। তো সেখান থেকে এটা বোঝা যায় যে সবাই আসলে ধরে নিচ্ছেন যে বিএনপি ক্ষমতায় ফিরে আসতে শুরু করবে, ক্ষমতায় ফিরে আসবে। হ্যাঁ, বিএনপির বিরুদ্ধে নানা প্রচারণা আছে, কিছু দোষ দুর্বলতা যে তাদের নেই সেটা বলা যাবে না। 8ই আগস্টের পরে এত বড় দল, সারা দেশে তারা নিপীড়িত, নির্যাতিত হয়েছে, তাদের অনেক কিছু আওয়ামী লীগ এবং তার মিত্ররা দখল করে নিচ্ছে, সেগুলো তারা পুনরুদ্ধারের চেষ্টা করেছেন, বা অনেকে আকবারি অনেক কিছু করবার চেষ্টা করেছেন, কিন্তু বিএনপি কেন্দ্রীয় নেতৃত্ব সেগুলোর ব্যবস্থা নিয়েছে। বিএনপির অনেক রকমের দুর্বলতার পরে একথা মানতেই হবে, এবং একথা অনেকে বলছেন, এমনকি বিভিন্ন রাজনৈতিক দল। কয়েকদিন আগে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি আমার অনুষ্ঠানে বলেছেন যে বিএনপি নেতৃত্ব গত কয়েক মাসে অত্যন্ত ম্যাচুরিটির পরিচয় দিয়েছে, অত্যন্ত ম্যাচিউর পলিটিক্স করেছে। তারেক রহমান বিএনপি চেয়ারম্যান যে বক্তৃতাগুলো দিয়েছেন, প্রতিটা বক্তৃতায় অত্যন্ত ম্যাচুরিটির পরিচয় দিয়েছেন, এবং একটা দেশকে কিভাবে ঐক্যবদ্ধ করতে হয় সেই চেষ্টাটা তাদের মধ্যে ছিল। হ্যাঁ, বিএনপিকে অনেকেই আন্ডারমাইন করবার চেষ্টা করছেন, ডাউন করবার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে নানা রকমের প্রচারণা চালানো হচ্ছে। বিএনপির একদা মিত্ররাও
নানাভাবে কেউ কেউ সংগঠিত হচ্ছেন বিএনপির বাইরে একটা অবস্থান নেবার জন্যে, কিন্তু এটা খুব একটা সুফল বা কার্যকর ফল দেবে বলে মনে হয় না। অতীত থেকে বিএনপি অনেক ধরনের অঙ্গীকার ইতিমধ্যেই করেছে, রাষ্ট্র মেরামতের বা রাষ্ট্র কাঠামো সংস্কার, সব তারা করবেন কি করবেন না আমরা জানি না, এবং সেই দলের সীমাবদ্ধতা আছে, নেতৃত্বের দুর্বলতা আছে, অনেক কিছুর পরেও আশা করা যায় যে তারা ভালো কিছু করবার চেষ্টা অন্তত এই দফায় করবেন। তা করলে পরিণতি কী হবে সেটা জুলাই আগস্টে বাংলাদেশের জনগণ, ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে। ওই আওয়ামী ধারায় ওই রাজনীতি বা ওই ধরনের শাসন বাংলাদেশে আর কেউ করতে পারবেন না, এটা প্রমাণিত সত্য। এবং আশা করি আমরা বিএনপি নেতৃত্ব সেখান থেকে শিক্ষা নেবেন, এবং যে যত স্বপ্নই দেখুন না কেন এটাই বাস্তবতা যে বাংলাদেশে যেদিনই নির্বাচন হোক, যখনই নির্বাচন হোক, আমরা অবশ্যই একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, শান্তিপূর্ণ, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন চাই। সেই নির্বাচন বা যতটা ভালো নির্বাচনই হোক না কেন বিএনপিকে ক্ষমতায় দেখতে পাওয়া যাবে, এটার অন্য কোনো চিন্তা, অন্য কোনো কল্পনা করে লাভ নেই। অনেকে মনে করেন জামাত আওয়ামী লীগ আবার এক হয়ে যাবে, তাদের তো অতীতের রেকর্ড আছে মিলেমিশে থাকবার। জামাত এখন চেষ্টা করছে ইসলামিক নানান রাজনৈতিক গোষ্ঠীকে একসঙ্গে করবার জন্যে, কিন্তু বাংলাদেশকে ওই ব্র্যান্ডিংয়ের মধ্যে ফেলা যাবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইয়েস, জামাত অত্যন্ত সুসংগঠিত দল, জামাতে অনেক ভালো লোক আছে, যেমন আওয়ামী লীগ অনেক ভালো লোক আছে, সেই বিষয়ে আমি পরে আরেকদিন কথা বলবো। কিন্তু আওয়ামী লীগ যদি ওই কাজ করে, আওয়ামী লীগের ইতিমধ্যেই যে কবর রচিত হয়েছে, যদি রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য আওয়ামী লীগ আবার জামাতের সঙ্গে কোনোভাবে ঘনিষ্ঠতা তৈরি করবার চেষ্টা করে প্রকাশ্যে বা প্রকাশ্যে, আওয়ামী লীগের আরও একবার, এবং বলা যেতে পারে চিরস্থায়ী একটা কবর রচিত হবে। সো আমরা লক্ষ্য করছি যে বিএনপির যারা মিত্র তারা সবাই তাকে সহযোগিতা করবার চেষ্টা করছেন, বিএনপিও নিজের শক্তি সামর্থ্য নিয়ে সামনে আসবার চেষ্টা করছে, কিন্তু বিএনপিকে মাথায় রাখতে হবে যে সুশাসনের কোনো বিকল্প নেই। যে অঙ্গীকারগুলো তারা করেছে সে অঙ্গীকার তাদের রক্ষা করতে হবে। বিরোধী দলে কারা থাকবেন আমরা জানি না, কতটা শক্তি তাদের থাকবে তা আমি বলতে পারবো না, কিন্তু তাদেরকে ওয়াচ করবার জন্যে, তাদের উপরে নজরদারি রাখবার জন্যে এমন কিছু শক্তি বাংলাদেশে গত 15 বছরে তৈরি হয়েছে, ছোট ছোট বিচ্ছিন্ন বিচ্ছিন্ন শক্তি, গবেষণা প্রতিষ্ঠান, ইন্ডিভিজুয়ালস, কোনো কোনো গণমাধ্যম, তারা এই নজরদারিটা, এই বিরোধিতাটা অব্যাহত রাখবে। কোথাও অন্যায় দেখলে আপনি বিএনপি নেতারা পার পাবেন সেটা মনে করবার কোনো কারণ নেই। আর আন্তর্জাতিক দৃষ্টি তো বাংলাদেশের উপরে আছেই। কাজে আমি মনে করি যে পরবর্তী দিনে বাংলাদেশের শাসন ক্ষমতায় বিএনপি আসবে, এবং দেশ কিভাবে ভালোভাবে পরিচালনা করবেন সেই জন্য তাদের প্রস্তুতি নেওয়া দরকার, এবং তাদেরকে ঘিরে অন্য রকমের ষড়যন্ত্র যদি অন্য কেউ করে থাকেন তাতে আখেরে খুব একটা সুফল পাওয়া যাবে না। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।